আমর ইবনে হিশাম, আবু জাহেল, তার দুটা ঘটনা দিয়ে কথা শুরু করি। আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি, সাহাবাদের কথা শুনি, আজকে ওই সাইডের একটা কথা শুনি। সেটা হলো, এটা সিরাত ইবনে হিশামে আসছে, মাক্কি জীবনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় রাত্রেবেলা সালাত আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। তো কুরাইশদের বড় বড় নেতাদের মধ্যে কয়েকজন রাত্রেবেলা লুকায় লুকায় তার কাছে আসছে, বাসায় আসছে শুনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। তিনজন আসছে, একজন আবু সুফিয়ান, একজন হলো আখনাস আস-সাকাতি, আরেকজন হলো আবু জাহেল। তো রাতে তারা শুনছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, পুরো রাত তারা তন্ময় হয়ে শুনছে এবং একজন আরেকজনকে ওভাবে দেখে নাই। সকালবেলা তাদের দেখা হয়েছে যাওয়ার সময়, এই তোমরা এখানে কি করতেছো, তুমি এখানে কি করতেছো, একটা কেমন একটা অবস্থা। তো তখন একটা বিব্রতকর অবস্থা এবং তারা বেশ চোটপাট করছে, এই সবাই যদি কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে, আমরা এখানে আসছি, এরকম কিন্তু আর করা যাবে না। আচ্ছা করা যাবে না, আর কিন্তু কখনো হবে না, আর কখনো হবে না। পরের দিনও সেম ঘটনা, পরের রাতেও সেম ঘটনা, এবং তারপরের রাতেও সেম ঘটনা, পরপর 3 দিন। তো পরপর 3 দিন হওয়ার পর ওরা তো খুব খারাপ অবস্থা, তখন তারা একটা শপথ করছে যে ঠিক আছে আমরা আর এরপরে এটা করবো না, আমরা মুহাম্মদের বাসায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আর আসবো না। তো আখনাস আস-সাকাফি বলতেছে যে এরপর আমি আলাদাভাবে দুজনের কাছে গেলাম। কার কাছে? আবু সুফিয়ানের কাছে এবং আবু জাহেলের কাছে। তো আবু জাহেলের কাছে যখন গেলাম তখন আমি গিয়ে বললাম যে মুহাম্মদ যেটা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে তোমার অভিমতটা আসলে কি? আবু জাহেল বলতেছে যে দেখো, বনু মাখজুম হলো আবু জাহেলের গোত্র, আর বনু আব্দে মানাফ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র। যে এদের সাথে আমাদের প্রতিযোগিতা আছে সম্মান এবং মর্যাদা নিয়ে, এদের সাথে আমাদের প্রতিযোগিতা চলতেছে অনেক দিন ধরে, এবং তারা যেটা করে আমরা সেটা তাদের সাথে পাল্লা দিছি, এবং এটা দিতে 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 আজকে আমরা তাদের সমান হয়ে গেছি এবং আমরা তাদের অতিক্রম করে যাবো, এরকম একটা অবস্থা। আজকে বনু আব্দে মানাফ বলতেছে যে তাদের কাছে একটা নবী আছে, তার কাছে নাকি ওয়াহী আসে, আসমান থেকে তার কাছে আল্লাহ নাকি কথা পাঠাচ্ছেন। এটা আমি কেমনে ট্যাকেল করবো? আমি আর একটা নবী থেকে আনবো, আমি একটা ওয়াহী থেকে আনবো, আমি তো হেরে গেলাম। এটা আমি জীবনেও মানতে পারবো না, আল্লাহর কসম আমি কখনো পর্যন্ত তাকে নবী হিসেবে স্বীকার করবো না। এটা হলো আবু জাহেলের নিয়ে প্রথম ঘটনা। সেকেন্ড যে ঘটনাটা, এটা আসছে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, উনি বর্ণনা করছেন এবং ইমাম আল বাইহাকি এটা বর্ণনা আনছেন ওনার কিতাবে। এটা হলো যখন মুগীরা রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু জাহেলের প্রথমবার দেখা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমবার দেখা হয়েছে সেই ঘটনা। আবু জাহেল এবং মুগীরা রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছেন, মক্কার একটা গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবুল হাকাম। আবুল হাকাম হলো কুনিয়া ছিল আবু জাহেলের। ইয়া আবুল হাকাম, আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো। আবু জাহেল কি বলছে? তুমি কি আমাদের ইলাহদের গালি দেওয়া বন্ধ করবা না? তুমি কি আমাদের মূর্তিদের গালি দেওয়া বন্ধ করবা না? গালি দিয়েই থাকবা? তুমি চাইতো সেটা আসলে কি? যদি তুমি চাও যে আমরা সাক্ষ্য দিই, তুমি তোমার কথা পৌঁছাই দিছো, তাহলে আমরা সাক্ষ্য দিছি, তুমি তোমার কথা পৌঁছাই দিছো। কিন্তু আল্লাহর কসম, আমি যদি জানতাম তুমি যেটা বলতো সেটা সত্য, তাহলে আমি এটা অবশ্যই মানতাম, কিন্তু আমি এটা সত্য মনে করি না, তাই আমি এটা মানবো না। এটা বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে গেলেন। তারপর আবু জাহেল মুগীরাকে বলতেছে রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর কসম, মুহাম্মদ যেটা বলছে এটা সত্য, কিন্তু একটা জিনিস আমাকে মানতে বাধা দিচ্ছে। কি জিনিস? বলছে বানু কুসাই, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের নাম। বানু কুসাই বলল কাবার চাবি আমাদের, আমরা দিয়ে দিলাম। বানু কুসাই বলল জামজাম এবং হাজিদের পানি খাওয়ানো, এটার দায়িত্ব আমাদের, আমরা দিয়ে দিলাম। বানু কুসাই বলল যুদ্ধের পতাকা আমাদের, দিয়ে দিলাম। বানু কুসাই বলল পরামর্শ সভার নেতৃত্ব আমাদের, দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। তারপর আমরা তাদের সাথে প্রতিযোগিতা করলাম এবং তাদের সমান হইলাম। আজকে এরা বলতেছে যে আমাদের মধ্যে নবী আছে, এটা আমি কখনো মানবো না, আল্লাহর কসম এটা আমি মানতে পারবো না। অর্থাৎ এই বর্ণনা অনুযায়ী আবু জাহেল জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাক্ষ্য দিয়েছে আল্লাহর কসম এটা সত্য, কিন্তু সে এটা মানতে পারে নাই। তো এই পুরো ব্যাপারটা থেকে এটা কেন বললাম, একটা শিক্ষা পাওয়া যায়। শিক্ষাটা হলো যে সত্যটা জেনেও সে সত্য গ্রহণ করে নাই কেন? এটা অনেক কারণ ছিল, কিবর ছিল, তার ভিতরে নানা বিষয় ছিল। আবু জাহেলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে প্রত্যেক উম্মার একটা ফিরআউন থাকে, এই উম্মার ফিরআউন হলো আবু জাহেল। সো এখানে বিভিন্ন ফ্যাক্টর ছিল, বাট একটা ফ্যাক্টর ছিল এটা যে আবু জাহেল একটা স্পেসিফিক জায়গা থেকে চিন্তা করতেছিল। কুরাইশদের ভেতরের পলিটিক্যাল অনেক হিসাব নিকাশ ছিল, গোত্রের মধ্যে অনেক রেশারেশি ছিল, রাজনৈতিক অনেক হিসাব ছিল, এগুলো জায়গা থেকে সে চিন্তা করতেছিল যে বনু আব্দুল মানাফ এটা করতেছে, আমরা এটা করতেছি, এটা মানলে তো হবে না, নেতৃত্ব ওদের হাতে চলে যাবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু সমস্যা হলো যে এই ঘটনার 20, 25, 30 বছরের মাথায় পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আবু জাহেল যাদের অত্যাচার করছিল মদিনাতে, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই বিস্তীর্ণ ভূমির উপর শাসক হয়ে গেছেন। পারস্য রোম পতন হয়ে গেছে এবং মুসলিমরা অর্ধেক পৃথিবী দখল করে ফেলছে। আবু জাহেল চিন্তাও করে নাই। তার চিন্তা কোন জায়গায় ছিল? ওর গোত্র আমার গোত্র, এইটুকুর ভিতরে সে চিন্তা করতেছে, এটার বাইরে যে অনেক কিছু আছে এটা তার মাথাতেই আসে না। সো এবং আবু জাহেলের কিন্তু সুযোগ ছিল এটার অংশ হওয়ার, সে যোগ্য লোক ছিল, কুরাইশদের মধ্যে তার অনেক মর্যাদা ছিল। আবুল হাকাম বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন যে 2 আমরের মধ্যে থেকে আল্লাহ যেন একজনকে দিয়ে দিনকে শক্তিশালী করেন, একজন ছিল আমর ইবনে হিশাম, আরেকজন আমর ইবনে খাত্তাব। সো আবু জাহেল যদি ইসলাম গ্রহণ করতো, সে তো অন্য সাহাবীরা তার সাথে যারা ওই সময়কালে যারা ইসলাম গ্রহণ করছে তারা তো দুনিয়াতে অনেক বড় প্রতিষ্ঠা তারা পাইছিলেন, কিন্তু সেটা মিস করছে কারণ তার চিন্তার ফ্রেমটা ডিফারেন্ট ছিল। সো এরকম কিছু আসলে সময় থাকে পৃথিবীর ইতিহাসে যেটা দুর্লভ সময়, রেয়ার সময়, এটা সবসময় আসে না, যখন
একটা যুগের শেষ হয় এবং নতুন একটা যুগের শুরু হয়, এবং এই দুটোর মাঝখানে একটা সময় থাকে। ঠিক আছে, যখন একটা সাম্রাজ্যের পতন হয়, নতুন একটা সাম্রাজ্যের উত্থান হবে, এখনো হয় নাই, মাঝের যে সময়টা। একটা সভ্যতার পতন হয়ে গেছে, আরেকটা উত্থান হবে, মাঝের যে সময়টা। এটার জন্য ইংরেজিতে একটা খুব সুন্দর শব্দ আছে, ইন্টাররেগনাম বলে, বাংলা এটাকে সম্ভবত যুগসন্ধি বলে। ঠিক আছে, তো যুগসন্ধি হলো এমন একটা সময় যখন আগের সিস্টেম, আগের হিসাব নিকাশ, আগের কাঠামো এটার কাজ করে না, এটা থেকে নতুন একটা কিছু চলে আসে, কিন্তু নতুনটা তখন ক্লিয়ার না, আগের নিয়ম এখন আর কাজ করতেছে না, বাট নতুন কোনো নিয়ম আসে না আমার সামনে, আমি বুঝতেছি না। এই কারণে যুগসন্ধির সময়টা কি হয়, এটা শঙ্কার হয় এবং এটা সম্ভাবনার হয়। শঙ্কা এবং সম্ভাবনা সেখানে একসাথে থাকে। এবং আবু জাহেল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা প্রত্যাখ্যান করছিল, তখন এটা একটা যুগসন্ধির সময় ছিল, কিন্তু সেটা বুঝে নাই, সে বুঝতে পারে নাই। এবং আবু জাহেল যে ভুলটা করে, তার অনেকগুলো ভুল ছিল, আবারও বলতেছি, এর মধ্যে একটা ভুল আমরাও করি। সেটা কি করি, আমরা সবসময় ধরে নেই আগে যেভাবে জিনিসপত্র ঘটে আসতেছে সামনেও সেভাবে জিনিসপত্র ঘটবে, এভাবে আমরা ধরে নেই। কিসের ক্ষেত্রে? রাজনীতির ক্ষেত্রে, জিওপলিটিক্সের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে। আমরা চিন্তা করে নেই যেভাবে আগে হয়ে আসতেছে গত 10 বছর, 20 বছর, 30 বছর, আগামীতেও একই রকম ঘটনা ঘটবে। এবং এটা আসলে একটা, এবং এটা হিসেবেই আমরা কি করি, আমাদের স্ট্র্যাটেজি ঠিক করি, আমাদের করণীয় ঠিক করি, আমাদের অ্যাসেসমেন্টগুলো আমরা করি, যে ঠিক আছে আগে এরকম হয়ে আসছে, সামনেও এরকম হবে, তো এটার বেসিসে আমি আমার স্ট্র্যাটেজি, কৌশল, কর্মপন্থা এগুলো ঠিক করবো। কিন্তু এটা আসলে একটা ভুল চিন্তা, এটা একটা ফ্যালাসি। এটা একটা নামই আছে ফ্যালাসি, এটা ফ্যালাসি অফ কন্টিনিউইটি বলে। সহজভাবে বুঝেন, মনে করেন স্টক মার্কেটের একটা এক্সাম্পল, মনে করেন স্টক মার্কেটে 5 বছর ধরে সব স্টকের প্রাইস 10% করে বাড়ছে, প্রতি বছর 10% করে স্টকের মূল্য বাড়ছে। এটার বেসিসে যদি আমি বলি, তার মানে হলো এখন থেকে প্রতি বছর এভাবেই প্রাইস বাড়তে থাকবে। এটা কি ভুল না সঠিক? ভুল। 5 বছর বাড়ছে তার মানে না এটা না যে পরেও বাড়বে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে, নানা কারণে চেঞ্জ হতে পারে। সো এই যে চিন্তাটা, যে যেহেতু আগে 5 বছর বাড়ছে, সারা জীবন এটাই হতে থাকবে, এটি হলো ফ্যালাসি অফ কন্টিনিউইটি। আচ্ছা, তো এটার প্রবলেমটা কি হয়? প্রবলেম হলো একটা তো যে চেঞ্জ হয়ে যায়, আরেকটা হলো আপনি এক্সপেক্ট করেন না যে চেঞ্জ হবে, আপনার ধারণা নাই যে চেঞ্জ হবে, এই কারণে যখন চেঞ্জটা হয় আপনি অপ্রস্তুত, এবং আপনি তখন প্রতিক্রিয়া হিসেবে কিছু কাজ করেন, রিয়াকশনারি কিছু কাজ করেন, প্রোঅ্যাক্টিভ কোনো কাজ আপনি তখন করার সুযোগ পান না। আচ্ছা, এবং এই জন্যই দেখবেন যে ফাইন্যান্স ওয়ার্ল্ডে, কর্পোরেট ওয়ার্ল্ডে, ইকোনমিক ওয়ার্ল্ডে, ইভেন মিলিটারি স্ট্র্যাটেজাইজিং যেটাকে বলে, সেইখানে ট্রেন্ড অ্যানালাইসিসের একটা কাজ থাকে, যে তারা অ্যান্টিসিপেট করার চেষ্টা করে যে সামনে ট্রেন্ডটা কি হবে এবং সেই ট্রেন্ডের ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি কি হবে। এটার জন্য আলাদাভাবে কিন্তু মানে টাকা পয়সা দিয়ে স্পেশালিস্টদের রাখা হয়, যাদের কাজই হলো ট্রেন্ড অ্যানালিসিস করা, মার্কেটটা কোন দিকে যাবে, জিওপলিটিক্স কোন দিকে যাবে, রাজনীতি কোন দিকে যাবে, এটা বোঝা এবং এটা বুঝে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি খুঁজে বের করা। তো এই কাজটা এটা এই জন্যই স্পেশালিস্ট দিয়ে করতে হয়, কারণ মানুষ আসলে, আমরা সাধারণত এভাবে চিন্তা করি না, মানুষ এটা মিস করে। একটা এক্সাম্পল দিই আবারও, রোমান সাম্রাজ্যের পতন বলা হয়, আনুষ্ঠানিক পতন বলা হয় 476 খ্রিস্টাব্দে। কিন্তু 476 খ্রিস্টাব্দে রোমের যারা মানুষ ছিল তারা কি বুঝছিল এটা পতন হচ্ছে? না, তারা বুঝে নেই। তারা মনে করছে যে এইভাবে রোমান সাম্রাজ্য আরো 1000 বছর থাকবে, তারা এটা চিন্তাই করে নাই যে এখন পতন হবে। এই ব্যাপারটা আমাদের সাথেও ঘটে। ঠিক আছে, আমরা ব্যাপারটা অনেকটা এরকম, মনে করেন এই রুমের সমান বিশাল একটা ছবি আছে, এই ছবির একটা বিন্দুতে আপনি জুম ইন করে রাখছেন, তখন কি আপনি বুঝতে পারবেন ছবিটা আসলে কিসের? পারবেন না, আপনাকে জুম আউট করতে হবে, অনেক দূরে আসতে হবে, তারপর আপনি বুঝবেন যে ছবিটা আসলে কি। তো বাস্তবতাটাকে আমরা আসলে এভাবে দেখি। আমরা কিভাবে দেখি? আমরা দেখি আমার এনভায়রনমেন্ট, আমার অভিজ্ঞতা, আমার জায়গা থেকে। কিন্তু এটা আসলে ছোট একটা জায়গা, তাই না? আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, এই জায়গাটা দিয়ে কিন্তু পুরো পৃথিবীকে জাজ করা যায় না, কিন্তু আমরা এই কাজটাই করি। এবং ইংরেজিতে একটা কথা আছে যে মিসিং দ্য ফরেস্ট ফর দ্য ট্রিজ, যে আপনি বন দেখতে গেছেন কিন্তু আপনি গিয়ে গাছ দেখতেছেন, গাছের দিকে অনেক বেশি ফোকাস। এই ফোকাস করতে গিয়ে কিন্তু আপনি বন দেখতে আসলে কেমন সেটা মিস করবেন। সেম সমস্যা, জুম ইন করে রাখা। এত কথা কেন বলতেছি? এটা বলার একটা কারণ আছে। কারণটা হলো যে আমি একটা ক্লেম করবো, আমি একটা প্রস্তাবনা দিব, এবং সেটার সাথে কথাগুলো রেলেভেন্ট। আমার প্রস্তাবনা হলো যে আমরা বর্তমানে একটা যুগসন্ধির মধ্যে আসি, এবং এটা দেশীয়ভাবে, আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে। ঠিক আছে, এবং এটা ফিউচার টেন্স না, এটা প্রেজেন্ট টেন্স, এই জিনিসটা চলতেছে অলরেডি। এবং যুগসন্ধির সময় যদি আসলে আমরা থাকি, তাহলে এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে। যেমন মনে করেন, প্রথমত আমাদের চিন্তার ফ্রেমটা চেঞ্জ করার ব্যাপার আছে। আবু জাহেলের কথা আবার চিন্তা করেন, তার চিন্তার ফ্রেমটা ছিল কোরাইশের গোত্রীয় সংঘাত, এর ভেতর থেকে সে চিন্তা করতেছিল। তার চিন্তার ফ্রেমটা যদি ডিফারেন্ট হইতো, তখন সে একটা বিশ্বজয়ী সভ্যতার অংশ হতে পারতো, কিন্তু তার বদলে তার স্থান হয়েছে কোথায়? বদরের কাছে কূপে, জাহান্নামে তার স্থান হয়েছে। আচ্ছা, এটা একটা বিষয়, চিন্তার ফ্রেমটা রিঅ্যালাইন করা বা চেঞ্জ করা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই টাইমটা, যুগসন্ধির যে সময়টা, এটা কয়েকটা জিনিস সাথে করে নিয়ে আসে। এর মধ্যে একটা জিনিস হলো আনসার্টেনটি, অনিশ্চয়তা। যেটা আগে চলে আসছে ওটা এখন আর চলবে না, আগের নিয়মগুলো এখন আর কার্যকর হবে না, তো এই জায়গায় আনসার্টেনটি চলে আসে, অনিশ্চয়তা চলে আসে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা। আবারও যেহেতু একটা গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কাজেই আগের সিস্টেমটাও কাজ করতেছে না, এখানে অবশ্যই অস্থিতিশীলতা হবে। যখন একটা প্রতিষ্ঠিত শক্তি থাকে, সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি যেটাই বলেন, এটার পরিবর্তে আরেকটা আসবে কিন্তু এখনো আসে নাই, এই সময়টাতে পরিবর্তনের একটা প্রক্রিয়া চলে, পুনর্গঠনের একটা প্রক্রিয়া চলে, এবং এই সময়টায় অরাজকতা থাকে, এই সময়টায় অস্থিতিশীলতা থাকে।
সো যুগসন্ধি সবসময় অস্থিতিশীলতার সাথে করে নিয়ে আসে। পাশাপাশি কি নিয়ে আসে? অপরচুনিটি, এটা সুযোগ নিয়ে আসে। এটাই হলো নতুন কোনো সাম্রাজ্য তৈরি করা, নতুন কোনো সভ্যতা তৈরি করা, নতুন কোনো জীবন ব্যবস্থা তৈরি করা, নতুন যে কোনো কিছু গড়ার সবচেয়ে বেস্ট সময় এটা। রিস্ক আছে, কিন্তু এটাই বেস্ট সময়। অন্য সময় আপনার জন্য অনেক কিছু সমস্যা থাকবে, এই সময়টাতে আপনি এমন সুযোগ পাবেন যেটা আপনি অন্য সময় পাবেন না। এবং পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে আসে, সেটা হলো রেসপন্সিবিলিটি, দায়িত্ব। কারণ অপরচুনিটি আছে, অপরচুনিটি মানে আছে দায়িত্ব আছে। আচ্ছা, সো আমি বললাম আমার দাবি এটা যে আমরা যুগসন্ধির মধ্যে আছি আন্তর্জাতিকভাবে, আঞ্চলিকভাবে এবং দেশীয়ভাবে। এই জিনিসটা অল্প করে একটু দেখা যাক। আন্তর্জাতিকভাবে যদি আমরা দেখি, সবচেয়ে বড় যে পরিবর্তনটা আছে সেটা হলো ইউনিপোলার থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডে শিফট করা। এটা আপনারা অনেকেই হয়তো শুনছেন যে বিশ্ব এককেন্দ্রিক ছিল, এখন এটা বহুকেন্দ্রিক বা মাল্টিপোলার হয়ে উঠছে। যে আমরা মোটামুটি সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল, একটা হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আরেকটা হলো ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। এবং এটার মধ্যে একটা যুদ্ধ চলছে, স্নায়ু যুদ্ধ বলা হয় যেটাকে। তো 90-এর দশকে এসে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটলো, তখন আর সুপার পাওয়ার দুইটা তো নাই, একটা সুপার পাওয়ার। তখন একটা ব্যাপার ঘটলো যে আমেরিকা যেটা বলে এটাই ঠিক। আমেরিকা যেহেতু বলছে এটা নিশ্চয়ই ঠিক এখন। সো লিবারাল ডেমোক্রেসি বা আমেরিকার যে চিন্তাভাবনা, নিও লিবারালিজম, ফ্রি মার্কেট ক্যাপিটালিজম, এই ব্যাপারগুলোকে সবাই একদম মানে সন্দেহাতীত সত্য হিসেবে গ্রহণ করলো এবং সবাই এই কথাগুলো অ্যাডপ্ট করলো এবং সবাই লিবারাল ডেমোক্রেসি বিশেষ করে ব্যাপকভাবে অ্যাডপ্ট করলো। যদি কাজে না করে অ্যাটলিস্ট মুখে তারা বলা শুরু করলো যে ঠিক আছে আমরা সবাই ডেমোক্রেট, এই ইত্যাদি। কিন্তু বর্তমানে ওই অবস্থাটা কিন্তু এখন আর নাই। আপনারা অলরেডি এগুলো দেখতেছেন যে রাশিয়া, চীন এবং বিভিন্ন আঞ্চলিক শক্তি নানা জায়গায়, এবং আমাদের এখানে যেমন ভারত ফর এক্সাম্পল আমেরিকাকে চ্যালেঞ্জ করতেছে, এবং এটা বেশ কিছুদিন ধরেই চলতেছে, নতুন ঘটনা না। মাল্টিপোলার মানে ইস্যুটা কি? মাল্টিপোলার কারণে যেটা হবে সেটা হলো আনসার্টেনটি এবং ইনস্টেবিলিটি আসবে, অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা আসবে। এটা কিরকম দেখেন, আপনি যদি স্নায়ুযুদ্ধের সময়টা দেখেন 1947 থেকে রাফলি 1990, রাফলি এই সময়টাতে প্রায় 65 থেকে 70টার মতো কু হয়েছে, কু জেতা, ঠিক আছে? 65 থেকে 70টার মতো কু হয়েছে, এর মধ্যে 30 থেকে 35% হয়েছে মুসলিম ওয়ার্ল্ডে। আপনারা বিখ্যাত অনেকগুলো নাম আছে, এগুলো সবগুলো এই সময় কু করে ক্ষমতায় আসা। জামাল আব্দুল নাসের মিশরের, সাদ্দাম হোসেন ইরাকের, হাফেজ আল আসাদ বাশার আল আসাদের বাবাজে সিরিয়াতে, মুয়াম্মার আল গাদ্দাফি, এই সবগুলা কিন্তু এই সময়ের কু করে পাওয়ারে আসা। একইভাবে বিপ্লব হয়েছে অনেকগুলো, কিউবার বিপ্লব, নিকারাগুয়ার বিপ্লব, ইরানের বিপ্লব, ফিলিপিন্সের বিপ্লব, এরকম অনেকগুলো বিপ্লব হয়েছে। ইভেন বাংলাদেশের যে জন্ম 71 সালে যে ঘটনা, এটা কিন্তু কোল্ড ওয়ারের ব্যাকড্রপে সম্ভব হয়েছে। এটা বর্তমান বাস্তবতায় যদি একই সিচুয়েশন হইতো, আমরা শিওর না আসলে এটা এইভাবে প্লে আউট করতো কিনা। ওই স্নায়ুযুদ্ধের বাস্তবতার কারণে স্পেসিফিকলি এটা আপনার অনেকেই জানার কথা যে সোভিয়েত রাশিয়া কিন্তু ভারতের পক্ষ ছিল, রাইট? তো ওই জিনিসটা একটা বড় ভূমিকা রাখছে। তো এটা ছাড়া আসলে ওই 71-এ বাংলাদেশের এটা এইভাবে হয় কিনা সেটাও কিন্তু আসলে সার্টেন না। অর্থাৎ এই সময়টাতে পালাবদল আসে, দুইটা শক্তি যখন রেশারেশি করে বা একাধিক শক্তি যখন রেশারেশি করে তখন এই পরিবর্তন আসে। কেন আসে? কারণটা হলো এই শক্তিগুলা প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রক্সি ওয়ার করে, যে এই জায়গায় গিয়ে আমি প্রভাব বিস্তার করতে চাই। সো সে যখন প্রভাব বিস্তার করতে চায়, সে ডিরেক্টলি বেশিরভাগ সময় আসে না। ডিরেক্টলি আসা মানে কি? তার সেনাবাহিনী, বিমান বাহিনী সবকিছু নিয়ে আসে, এটা তারা করে না। তারা কি করে? ওই জায়গার কোনো একটা গ্রুপকে সমর্থন দেয়। সো আমেরিকা কাউকে সমর্থন দিত, রাশিয়া কাউকে সমর্থন দিত, রাইট? এবং এটার মাধ্যমে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করতো। এবং এই যে ব্যাপারটা, এই ডাইনামিকটাকে কাজে লাগায় অপরচুনিস্টিক কোনো নেতা যদি থাকে, সুযোগ সন্ধানী কোনো নেতা, ডেয়ারিং কোনো নেতা, তারা এটাকে কাজে লাগায়, দেখা যেত ক্ষমতা দখল করে ফেলছে বা বিপ্লব করে ফেলছে। ওই জিনিসটা তাদের কাজে লাগতো, ওই এনভায়রনমেন্টটা, এই যে রেশারেশিটা, সেটা তাদের কাজে লাগতো। কিন্তু 90-এর পর মানে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটা দেখবেন যে অত বেশি আর হয় নাই। যেগুলো হয়েছে এগুলো কালার রেভলিউশন বলে, এগুলো বেশিরভাগই সব না, বেশিরভাগই আমেরিকা সাপোর্টেড। কারণ এখানের সুপার পাওয়ার দুটা নাই, একটা আছে। কিন্তু এখন আবার জিনিসটা চেঞ্জ হবে। এখন চীন আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, এই এলাকাতে, অন্যান্য এলাকায় আরো অনেকগুলো পাওয়ার আছে, এবং তারা কিন্তু এই সেম জিনিসটা আবার করবে, রেশারেশিটা করবে। একদম আগের মতো হবে এমন বলতেছি না, বাট পাওয়ার পলিটিক্সের একটা রিটার্ন আপনারা দেখবেন। এটা আমার অ্যাসেসমেন্ট বা আমার ফোরকাস্ট বলতে পারেন, এটা আমার না, আরো অনেক মানুষের ইন্টারন্যাশনালি অনেক এক্সপার্টের কথা এটা, যে উচ্চাভিলাষী সুযোগ সন্ধানী রাজনৈতিক প্লেয়ার যারা আছে বিভিন্ন অঞ্চলে, তারা সামনে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে। এবং এটার কিছু কিছু এক্সাম্পল আপনারা অলরেডি ইউক্রেনে দেখতেছেন, এবং ইনফ্যাক্ট গাজা ওয়ারের ক্ষেত্রে আপনারা কিছুটা এটা দেখতেছেন। আচ্ছা, এটা হলো একটা জিনিস আন্তর্জাতিকভাবে এই ব্রেকডাউনের বা আন্তর্জাতিকভাবে যুগসন্ধির একটা উদাহরণ, এটা সিমটম। এটা আরেকটা হলো পাশ্চাত্যের যে সিস্টেমটা, যেটা সবসময় এতদিন ধরে আমাদেরকে গেলানো হয়েছে, যেটা আমরা সবাই গ্রহণ করে নিয়েছি, আমরা এটাকে সঠিক মনে করে বড় হয়েছি সবাই। এই জিনিসটা যে ফাংশন করে না, এটা মোটামুটি সবার কাছে এখন ক্লিয়ার। একটু বয়স্ক যারা, তাদেরটা না, বুমার টাইপের যারা আছে, মানে যাদের বয়স 60-এর উপরে ধরেন, তারা হয়তো এখন এগুলো বিশ্বাস করে, বাট এর নিচে যারা আছে মোটামুটি তারা সবাই বোঝে। আমরা গাজার ক্ষেত্রে দেখছি যেমন ধরেন মানবাধিকার, বাস্তবতা আসলে নাই, আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক আইন, এই বিষয়গুলো আলটিমেটলি কাজ করে না। যখন পশ্চিমের পক্ষে যায় তখন কাজ করে, যখন পশ্চিমের বিপক্ষে যায় তখন তারা এগুলা ছুড়ে ফেলে দেয়। এটা আমরা দেখতেছি। এবং গণতন্ত্রের কথা চিন্তা করেন, ওয়েস্টে অনেক মানুষ কিন্তু গণতন্ত্র না, ইসরায়েল যে কাজটা এখন করতেছে, গাজায় যে গণহত্যা চালাচ্ছে, এটার বিপক্ষে, বাস্তবতা, রাইট? ওয়েস্টে অনেক মানুষ এটার বিপক্ষে, কিন্তু এটা থামানোর কোনো ওয়ে তাদের নাই। আমি বলবো যে ওয়েস্টের ম্যাক্সিমাম মানুষ যদি প্রশ্ন করেন, তারা আসলে এটার পক্ষে না।
কিন্তু থামানোর কোনো ওয়ে তাদের নাই। যেমন ধরুন আমেরিকাতে নির্বাচন হবে, কয়েকদিন পরেই হবে। আমেরিকাতে দুইটা পার্টি, রাইট? একটা পার্টি ইসরায়েলের পক্ষে, আরেকটা পার্টি ইসরায়েল আরেকটু বেশি পক্ষে, রাইট? এটি তো অবস্থা। এটা ইউকেতেও অবস্থা, এটা ফ্রান্সেও সেই অবস্থা, রাইট? সেম অবস্থা। কাজেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এটা নাই। মানে লিটারেলি চোখের সামনে একটা জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে। আমরা এটা মানে রিয়েল টাইমে দেখতেছি। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আগে হয় নাই। গণহত্যা হয়েছে, এভাবে রিয়েল টাইমে আপনি দেখতেছেন এমন হয় নাই, কিন্তু আপনি লিটারেলি কিছু করার সক্ষমতা রাখেন না। তো এটা চেয়ে বড় প্রমাণ আর কি হইতে পারে যে আপনার আসলে কোনো স্টেক নেই। আপনি বলতে আমি বুঝাচ্ছি ওয়েস্টের সাধারণ জনগণের, এবং এটা তারা বুঝতেছে। সো মানবাধিকার, গণতন্ত্র, আন্তর্জাতিক সম্প্রদায়, রুলস বেসড ইন্টারন্যাশনাল সিস্টেম, এই সব কিছু আলটিমেটলি আসলে রেটরিক, কিছু বুলি, ফাঁপা বুলি, এগুলো কোনো বাস্তবতা নাই। এটা মানুষ বুঝতেছে, এবং এটার বাইরে গিয়ে অনেক ধরনের ফরম্যাটের কথা মানুষ কিন্তু চিন্তা করতেছে। বিশেষ করে যারা মাল্টিপল তৈরি করার চেষ্টা করে, চীন, রাশিয়া, ব্রিক্সের দেশগুলো, এটা কিন্তু এগুলো চিন্তা ভাবনা করতেছে। এটা একটা ব্যাপার আছে। এরপর দেখেন ডলারাইজেশন। আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিক যত ট্রেড হতো, লেনদেন হতো, এটার মাধ্যম ছিল শুধুমাত্র ডলার, পেট্রো ডলার নিয়ে আলোচনা এসেছে, অনেক কিছু আছে। এখন কিন্তু ডলারাইজেশন হচ্ছে, বিভিন্ন দেশ ডলার দিয়ে ট্রেড না করে নিজ নিজ কারেন্সিতে ট্রেড করতেছে। ডলার দিয়ে ট্রেড বন্ধ হওয়ার মানে হলো আমেরিকার যে হেজেমনি আছে, একাধিপত্য আছে, সেটা নষ্ট হয়ে যাওয়া। এটা অনেক হিউজ একটা চেঞ্জ আসলে। আচ্ছা, পাশাপাশি দেখেন ওয়েস্টের যে আদর্শগুলো আছে, মতাদর্শ, যেগুলো তারা ফেরি করছে, যেগুলোর ভিত্তিতে আমরা তাদেরকে অনেক কিছু মনে করছি, সেগুলোর ব্যর্থতাগুলো পরিষ্কার মানুষের কাছে। যেমন ধরুন সেকুলারিজম আসছিল কেন? সেকুলারিজমের দাবি ছিল যে ধর্মের কারণে হানাহানি হয়, ধর্মের কারণে মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সলভ করার কোনো ওয়ে নাই, এইখানে সেকুলারিজম এসে যুদ্ধ থামাবে, শান্তি দিবে। সেকুলারিজম তো গত 100 বছর ধরে গালেব, বিজয়ী সব সেকুলার ব্যবস্থায়। যুদ্ধ কমছে না বাড়ছে? বাড়ছে। খালি বাড়ে নাই, হত্যার যে স্কেল, মানে হত্যার যে মাত্রা, এটার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে নাই, পুরো ইতিহাসে নাই এই মাত্রার হত্যাযজ্ঞ। তাহলে এটা ফেল করে সেই জায়গায়। লিবারেলিজমের কথা দেখেন, লিবারেলিজম অধিকারের কথা বলে, রাইটস এবং স্বাধীনতার কথা বলে। তো অধিকারগুলো আলটিমেটলি কোন জায়গায় আসলে? আপনি কিন্তু অধিকার পাচ্ছেন না। আর বিশেষ করে আপনি যদি দেখেন, ওদের জন্য অধিকার আছে, আমাদের জন্য অধিকার নাই, তাই না? ইভেন আফ্রিকার গরিব মানুষ যারা কাফের, তাদেরও আসলে অধিকার নাই। এবং এই কথাগুলো তারা আমাদেরকে মানতে বলে, কিন্তু তারা নিজেরাও প্রপারলি মানে না। আবার যেটা করে, এটা প্রমাণ হলো গাজা, এটা প্রমাণ হলো কাশ্মীর, এটা প্রমাণ হলো উইঘুর, এটা প্রমাণ হলো আফ্রিকা, নানা জায়গায় এটা প্রমাণ আছে। সো আবার দেখেন, অধিকারের কথা বলে ওরা নানা ধরনের বিকৃতি আমাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করে। সো এই জায়গায় দেখেন যে লিবারেলিজমের যে বক্তব্য বা বয়ান, সেটাও আসলে কিন্তু কাজ করে না, এবং এটাও মানুষের কাছে মোটামুটি ক্লিয়ার, অনেক মানুষের কাছে আগের তুলনায়। আবার দেখেন সাম্য এবং বৈষম্যহীনতার কথা তারা বলতো, যে আমরা মানুষের মধ্যে সাম্য আনবো, বৈষম্য কম থাকবে, এটসেট্রা এটসেট্রা। বাট রিয়ালিটিটা কি? হ্যাঁ, ঠিক আছে, আমাদের সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে, মানুষের যে কেউ পর্নোগ্রাফি দেখতে পারে, ড্রাগ অনেক মানুষ সহজলভ্য, এটসেট্রা এটসেট্রা, এগুলো আছে। বাট আসলে কি সাম্য বা এরকম কোনো কিছু আসছে কিনা? মানুষ এখন ওয়েজ স্লেভ আসলে, মানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সে আসলে দাসের মতো খাটতেছে, গোলামের মতো খাটতেছে। এগুলো নিয়ে স্টাডি আছে যে পৃথিবীর ইতিহাসে আসলে এই ধরনের এই রুটিনে কাজ করা এটা নর্মাল না কিন্তু। এবং এই জিনিসটা আমরা করতেছি, এবং কন্টিনিউয়াসলি আমাদের এগুলো পিছনে ছুটতে হচ্ছে। এটা ছুটতে ছুটতে আপনার অন্য কোনো কিছুর দিকে তাকানোর সময় নেই। আচ্ছা, পাশাপাশি সাম্যের কথা চিন্তা করেন যে আমি আপনাদের পৃথিবীর সম্পদ, ম্যাক্সিমাম সম্পদ অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, এগুলো প্রমাণিত। এখন আমি আপনাদের 3টা কোম্পানির নাম বলি না, এটা ফেসবুক, অ্যামাজন আর গুগল না, এগুলো হচ্ছে বড় এবং পাওয়ারফুল কোম্পানি। এগুলোর নাম হলো, একটার নাম হলো ভ্যানগার্ড, একটার নাম হলো ব্ল্যাক রক, একটার নাম হলো ভ্যানগার্ড, একটা নাম হলো ব্ল্যাক রক, একটা নাম হলো স্টেট স্ট্রিট। এটা হলো 3টা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোম্পানি, এবং এরা 3জনে মিলে প্রায় $22 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট ম্যানেজ করে। এটা কত বড় একটা বুঝাই। আমেরিকাতে একটা ইন্ডেক্স আছে, এটার নাম হলো S&P 500। আমেরিকার সবচেয়ে বড় 500টা কোম্পানি, তাদের মার্কেট পারফরমেন্স এটা চেক করে, ঠিক আছে? তো এই 500টা কোম্পানির মধ্যে এই 3টা মিলে $22 ট্রিলিয়ন, বাকি 497টা মিলে $38 ট্রিলিয়ন। 3টা মিলে 22, 497টা মিলে 38, অর্ধেকের চেয়ে বেশি। এটা মানে, এবং অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, এনভিডিয়া, সবচেয়ে বড় বড় যে কোম্পানিগুলো আছে মানে মার্কেটে, এদের ম্যাক্সিমাম শেয়ার হোল্ডারের লিস্ট দেখেন, ভ্যানগার্ড, ব্ল্যাক রক, প্রথম 1টা এবং 2টা, প্রত্যেকটার ক্ষেত্রে। এটা মানে কি এরা দুনিয়া কন্ট্রোল করে না? এটা মানে এরা দুনিয়া কন্ট্রোল করে না, বাট এটা মানে হলো এটা কর্পোরেট ওয়ার্ল্ড কন্ট্রোল করতে পারে। কর্পোরেট ওয়ার্ল্ডের পলিসি কি হবে সেটা তারা কন্ট্রোল করতে পারে। এদের এক্সট্রিম পর্যায়ের মানি আছে, যেটা দিয়ে তারা রাজনীতিকে এবং সমাজ নীতিকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি দেখেন যে ওয়ার্ল্ডের যে মিডিয়াগুলো আছে, এগুলো প্রমাণিত, এগুলো কোনো কনস্পিরেসি থিওরি না, এগুলো আপনারা ডকুমেন্টেড কেস। নম চমস্কির মতো অনেক ওয়েল এস্টাবলিশ, ওয়েল রেসপেক্টেড একাডেমিক্স এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। সেগুলো যদি আপনারা দেখেন যে পৃথিবীর ম্যাক্সিমাম মিডিয়া ওয়েস্টে 5টা কোম্পানির হাতে। আপনি ব্ল্যাক রককে আনেন, এই 5টা কোম্পানিকে আনেন, এই 8টা এন্টিটি, তারা একটা দেশের কতটা প্রভাব বিস্তার করতে পারবে? মানুষের জনমতের কথা চিন্তা করেন, নির্বাচনের ফান্ডিং এর কথা চিন্তা করেন, নির্বাচনের ক্যান্ডিডেটের কথা চিন্তা করেন, রাজনৈতিক দলগুলোর পলিসির কথা চিন্তা করেন। কেন দলগুলো চাইলেও আসলে ইসরায়েলের ব্যাপারে তাদের পলিসি চেঞ্জ করতে পারবে না? এইসব কারণে পারবে না, কারণ এই জিনিসগুলো অল্প কিছু মানুষের হাতে আছে এবং তারা এগুলো কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? তো এই অবস্থান থেকে আপনি আসলে কিভাবে বলেন যে আপনি ডেমোক্রেসির মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে ওই জায়গায় জনগণের ইচ্ছার, আকাঙ্ক্ষার প্রতিফলন হবে? এটা হয় না আসলে, এটা বাস্তব না।
এটা জাস্ট পসিবল না, আপনি এটা এক্সট্রিম লেভেলে ম্যানিপুলেট করা সম্ভব। আচ্ছা, সো ওয়েস্টে এই জিনিসটা আসলে ফেল করতেছে, এবং আবারও বলছি ওয়েস্টের অনেক এক্সপার্টস এবং একাডেমিক্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন। এরপর আসেন ক্লাইমেট ক্রাইসিস। ক্লাইমেট ক্রাইসিস মানে হলো এই যে পরিবেশগত যে বিপর্যয়টা, রাইট? আচ্ছা, মানুষ হাজার হাজার বছর ধরে সমুদ্র উপকূল থেকে মাছ ধরছে না? ধরছে। মানুষ হাজার হাজার বছর ধরে জঙ্গল থেকে গাছ কাটছে, সমস্যা হয় নাই। মাছের জায়গায় থাকছে, বনের জায়গায় থাকছে। বাট এখন কি অবস্থা? মাছের কলোনি উজাড় হয়ে গেছে, ডিফরেস্টেশন হচ্ছে। এটা কেন? কারণ ক্যাপিটালিজম আমাকে এমনভাবে গাছ কাটতে শিখাইছে যে এরপরে ওই বনা দাঁড়াতে পারে না। ক্যাপিটালিজম আমাকে এমনভাবে মাছ কাটতে শিখাইছে, মানে মাছ ধরতে শিখেছে, যার ফলে ওই মাছের কলোনি আর নতুন করে ব্রিড করতে পারে না, একেবারে উজাড় হয়ে যেতে হয়। ঠিক আছে? সো একদিকে সে আপনাকে প্রগতির কথা বলতেছে, সমৃদ্ধির কথা বলতেছে, কিন্তু অন্যদিকে সে পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে, যে পরিবেশের উপর আপনি নির্ভরশীল, তাই না? সো যেখানে পরিবেশের সাথে সহাবস্থানের দরকার ছিল, সেখানে সে আপনাকে শিখেছে পরিবেশকে ডমিনেট করতে, এবং এই ডমিনেট করা বা নিয়ন্ত্রণ করা, এটা একটা সময় পর্যন্ত ভালো কাজ করছে, বাট এটা সাস্টেইনেবল না, এই জন্য এটা কোলাপস করতেছে। এবং এখানে দেখেন ডাবল স্ট্যান্ডার্ড, তারা পরিবেশটাকে ধ্বংস করে পরিবেশটাকে ইচ্ছে মতো কাজে লাগায়, নিজেরা উন্নত হয়েছে। এখন আমাদেরকে এসে বলছে তোমরা এগুলো করতে পারবে না, মানে ওরা পুরো সুবিধাটা নিবে, সমস্যাটা আমাদের উপর। এবং এই যে জলবায়ু বিপর্যয় যেটা বলে, এটার সবচেয়ে বড় ক্ষতিগুলো কাদের জন্য? আমেরিকার জন্য তো না, ইউরোপের জন্য তো না, এগুলো হলো আমাদের মতো দেশগুলোর জন্য, সাবকন্টিনেন্ট, স্পেসিফিক্যালি সাবকন্টিনেন্ট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই টাইপের দেশগুলো। ওয়েস্ট কিন্তু এগুলার ভুক্তভোগী না। তো কাজেই এইরকম নানা দিক আছে, আমি আর যাচ্ছি না আন্তর্জাতিক পর্যায়ে। তো এখানে দেখেন যে ওয়েস্টের এই সিস্টেমটা প্রায় 300 বছর ধরে এভাবেই রয়ে গেছে। 300 বছর ধরে আমরা এগুলোকে সঠিক ভেবে নিয়ে আসছি, এবং আমাদের চিন্তাভাবনা, সামাজিক চিন্তাভাবনা, রাজনৈতিক চিন্তাভাবনা ব্যাপকভাবে পশ্চিমের এই মতাদর্শগুলো দ্বারা প্রভাবিত। এমনভাবে প্রভাবিত আমরা আসলে ঠিকমতো বুঝিও না। যেমন ধরেন আমরা রাজনীতিতে ডান বাম বলি, এই কথাটা কোথেকে আসছে? এটা আসে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় থেকে। যে ফ্রেঞ্চ রেভলিউশনে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, একটা পরিষদ ছিল। পরিষদে মানুষকে মানে বিভিন্ন গ্রুপের লোকদেরকে বিভিন্ন দিকে বসানো হয়েছিল। ডান দিকে বসানো হয়েছিল যারা রাজতন্ত্র কায়েম রাখতে চায়, বাম দিকে বসানো হয়েছিল যারা পরিবর্তন চায় অনেক বেশি, একটু বিপ্লবী টাইপের। ঠিক আছে? এরপর থেকে যারা রক্ষণশীল তাদেরকে ডানপন্থী বলা হয়, যারা বিপ্লবী বা প্রগতিশীল তাদেরকে বামপন্থী বলা হয়। তো আমরা যখন ডানপন্থী বামপন্থী বলি, আমরা কিন্তু ওই ফ্রেমের থেকে বলি। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে এই ওয়েস্টের হিস্ট্রি, ওয়েস্টের মতাদর্শ কত গভীরভাবে আমাদের চিন্তাকে প্রভাবিত করতেছে। ওয়েস্টরা যখন চলে গেছে এখান থেকে, উপনিবেশ চলে গেছে, তখন কিন্তু তাদের সিস্টেম, তাদের চিন্তা আমরা এটা থেকে বের হইতে পারি নাই। কিন্তু এখন ওয়েস্টের মধ্যে এগুলোকে প্রশ্ন করা হচ্ছে। তো সমস্যা হলো যে আমরা যেটা করি, আমরা ওয়েস্টে কপি করি, এবং এটা একটু ল্যাগ আছে কপি করার সময়। মনে করেন ওই যে অনেক সময় ভিডিওতে দেখবেন যে ভিডিও আগে যায়, অডিওটা একটু মিস হয়, 2-3 সেকেন্ড পেছনে থাকে। আমাদের অবস্থা ওই রকম। তো ওয়েস্টে যেটা এখন হয়, আমরা হয়তো 5 বছর 10 বছর পর এটা করি। তো এখন যেহেতু ওয়েস্টে বলতেছে, ধরুন 5-10 বছর পর দেখবেন যে আমাদের দেশে ট্রেন্ডি হবে এই কথাগুলো বলা, বাট তখন দেরি হয়ে যাবে আমার মতে। সো ইবনে খালদুনের একটা কথা আছে যে সভ্যতার বা সাম্রাজ্যের একটা লাইফ সাইকেল আছে, তার জীবনের একটা চক্র আছে, তার উত্থান হয় এবং তার পতন হয়, বিভিন্ন চক্রের মধ্যে দিয়ে সে যায়। এবং পতনের আগের যে পর্যায়ে, এটা হলো অবক্ষয়ের একটা পর্যায়। তো ওয়েস্ট আসলে ওই পর্যায়টার মধ্যে আছে। এটা নিয়ে আমার একটা বই আছে, অবক্ষয় কাল, সেখানে শেষের অংশে নিয়ে অনেক আলোচনা আছে, আপনারা কেউ চাইলে শুনতে পারেন, পড়ে দেখতে পারেন। সরি। আচ্ছা, আন্তর্জাতিক শেষ করি, এইতে চলে যাই, আঞ্চলিক ক্রাইসিসে চলে যাই। আঞ্চলিক ক্রাইসিস বলতে আমরা যে অঞ্চলে আছি এই অঞ্চলের ক্রাইসিস। এই অঞ্চলের ক্রাইসিস প্রথমত দেখেন হিন্দুত্ববাদী যে রাজনীতি। বিজেপি আগামী বছর তাদের 100 বছর পূর্তি হবে। তাদের ঘোষিত উদ্দেশ্য হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। আফগানিস্তান থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত তারা এখানে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। 100 বছর ধরে একটা রাজনৈতিক দল না, একটা সংগঠন কাজ করে যাচ্ছে। তাদের সাথে দল 2বার ক্ষমতায় আছে গত 10 বছর ধরে। তাদের সদস্য শাখা হলো 57,000, তাদের সদস্য সংখ্যা 60 লক্ষের মতো। এটা মানে ফালতু কথা হচ্ছে, বলার কথা না। হইতে পারে যে তারা এটা পারবে না, হইতেই পারে, কিন্তু তারা এটা সিরিয়াসলি মনে করে যে তারা পারবে, এবং তারা এটা চেষ্টা করবে। এটা বড় সমস্যা আসলে। এবং ওয়েস্টের যে ওয়েস্ট বলছি, ইন্ডিয়ার যে নতুন সংসদ ভবন, সেখানে তারা কিন্তু অখণ্ড ভারতের বিশাল ম্যাপ একদম দিয়ে রাখছে, একদম ওপেনে দিয়ে রাখছে। সো এই সম্প্রসারণবাদী যে চিন্তাটা আছে, এটা একটা বড় সমস্যা আঞ্চলিকভাবে। এবং এটা আপনি এখন প্রবলেম মনে রাখবেন, 25 বছর পর কি হবে। আরএসএস এর যারা প্রধান আছে, মোহন ভাগাবত, তার বক্তব্য বলে যে এই জেনারেশন বুড়া হওয়ার আগে এটা হয়ে যাবে। এবং সে বলছে যে আমরা গাড়ি ছেড়ে দিছি, আমি আরো এক জায়গায় বলতেছিলাম যে আমরা গাড়ি ছেড়ে দিছি অখণ্ড ভারতের, এই গাড়িতে কোনো ব্রেক নাই, খালি এক্সিলারেটর আছে, এটা আমরা চালায় যাবো। এবং যদি এই স্পিডে যাই, 20 থেকে 25 বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হবে। আর যদি একটু জোরে চালাই, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে হয়ে যাবে। এটা সে বলছে 2022 সালে সম্ভবত। এবং সে বলছে আমরা জোরেই চালাবো, আস্তে চালাবো না। আচ্ছা, এটা দেখেন। এছাড়া দেখেন আরো অনেক ইস্যু আছে, যেমন ধরুন পানি নিয়ে একটা বড় সমস্যা আছে। আমাদের যত নদীগুলো আছে, সিন্ধু নদী এবং এটার সাথে যে ট্রিবিউটারিজ আছে, এই সবগুলোর উৎস কিন্তু কোথায়? ভারতে। এবং ভারত কি করে? ড্যাম দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা কিন্তু খালি আমাদের প্রবলেম না। আমাদের প্রবলেম হয়েছে যে বন্যার সময় আমরা এগুলো নিয়ে কথাটা বলছি, বাট এটা কিন্তু পাকিস্তানের জন্য প্রবলেম। এবং পৃথিবীর ইতিহাসে মাটি, পানি এবং মানুষ, এগুলো নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান হয়। মানে হিস্টোরিক্যালি যদি চিন্তা করেন, এগুলো নিয়ে সবচেয়ে বেশি যুদ্ধ হয়, কারণ এগুলো ছাড়া আপনি বাঁচতে পারবেন না। তো এইটার কোনো সলিউশন কিন্তু আসলে আলটিমেটলি হয় না, কারণ এবং ইন্ডিয়া কিন্তু এই জায়গাটাতে বারবার তার কন্ট্রোলটা বাড়ায় যাচ্ছে। এরকম নানা প্রবলেম আছে। ইন্ডিয়ার সাথে চায়নার কিছু প্রবলেম আছে, অরুণাচল এক্সেট্রাতে আপনারা দেখতেছেন। মিয়ানমারের সাইডটা দেখেন, সিভিল ওয়ার চলতেছে,
নানা ধরনের আর্ম গ্রুপ সেখানে কাজ করতেছে এবং তারা মোটামুটি দেশটাকে নানা সেগমেন্টে ভাগ করে ফেলতেছে। এবং আমাদের হিল ট্র্যাক্সে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে এখন, রাইট? আপনারা জানেন কুকি চিন বা এরকম, এদেরকে ট্রেনিং করতেছে কারা? এরা ট্রেনিং করতেছে কই গিয়ে? মিয়ানমারে গিয়ে করতেছে। সো এই জিনিসটা আলটিমেটের রেজাল্টটা কি? এটা যদি মনে করেন 20 বছর পরে এই জায়গাটা চেহারাটা আসলে কিরকম হবে? সো এই জায়গাগুলো কিন্তু আসলে বড় প্রবলেম। আমাদের দেশের জায়গায় চিন্তা করেন, এখানে কিন্তু আমেরিকার স্টেক আছে, বিশেষ করে যদি আমেরিকা এবং চায়নার যে কোল্ড ওয়ারের ব্যাপারটা, তাদের নতুন স্নায়ুযুদ্ধ, এখানে এটা একটা বে অফ বেঙ্গল যেটাকে বলে, বঙ্গোপসাগর উপকূলে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ জায়গা, আর কিছু না হোক সেভেন সিস্টার্সের জন্য। তো এই সব কিছু জায়গা থেকে কিন্তু বড় বড় অনেক প্লেয়ার এই জায়গায় তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় নানাভাবে, বা চাচ্ছে, এটা চলমান প্রক্রিয়া, আমরা এটা ভেতরে আছি। এই জায়গাটা আসলে সলিউশনটা কি হবে? এবং এখানে আমাদের অ্যাম্বিশনটা আসলে কি? আমরা এটা কিভাবে আসলে সলভ করতে চাই? একটা জাতি, একটা দেশ কিন্তু 100 বছর টিকে থাকতে পারে, বা আরো বেশি। 100 বছর খুব বেশি কিছু না আসলে। এটা আপনি কি নিয়ে টিকে থাকবেন? আমরা আসলে কোন জিনিসটাকে আঁকড়ায় ধরে টিকে থাকবো? মুজিববাদকে ধরে, বা ওরকম অন্যরকম কোনো কিছু একটা ধরে? এটা কি আসলে পসিবল কিনা? এই জায়গাটাতেও কিন্তু আমরা কিন্তু প্রশ্নগুলো করতেছি না। আমরা একটা বড় পরিবর্তনের ভিতর দিয়ে আসছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গাগুলোর প্রশ্নগুলো কিন্তু আসতেছে না। আমরা ঠিক আছে রাষ্ট্র সংস্কার, বিপ্লব, গণঅভ্যুত্থান, অনেক কথাটা বলছি, খুশি হওয়ার অনেক কারণ আছে, আমি দোষ দিচ্ছি না। বাকি এই প্রবলেমগুলো তো একসময় সলভ করতে হবে, এটা নিয়ে কিন্তু আলোচনা নাই, চিন্তা নেই। আচ্ছা, দেশের কথা চিন্তা করেন। দেশের ক্ষেত্রে দেখেন, আবার আলহামদুলিল্লাহ আওয়ামী জাহিলিয়াতের পতন হয়েছে, এবং ইনশাআল্লাহ এটা যেন ফেরত না আসে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন এটা যেন আবার ফেরত না আসে। বাকি সামনে কি সিচুয়েশন ওয়েট করতেছে, এটা নিয়ে আমরা ভাবছি কিনা। আপনি নর্মালি চিন্তা করেন যে বাংলাদেশে, আমি আজকে দেখতেছিলাম যে আমাদের ইউএনএফপি এর একটা রিপোর্ট অনুযায়ী বা একটা ইনফো অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার অ্যাবাউট 62%, 62%-এর বয়স হলো 40-এর নিচে, এবং জনসংখ্যার 35%-এর বয়স হলো 15-এর নিচে। এটা অ্যাকচুয়ালি ভালো একটা কথা হওয়ার কথা। 15 বছরের 35%-এর বয়স 15-এর নিচে, তার মানে 20 বছর পরে এরা ওয়ার্কফোর্সে ঢুকবে। সমস্যাটা হলো এদেরকে আপনি কি জব দিবেন, কাজটা কি দিবেন আপনি? আমরা কি ওইরকম কাজ তৈরি করতে পারছি কিনা? অলরেডি আমাদের কিন্তু ফর্মাল সেক্টরের চেয়ে ইনফর্মাল সেক্টরে মানে মানুষের কর্মসংস্থান বেশি। আমাদের ফর্মাল সেক্টর ওইভাবে জব দিতে পারে না, এবং আমরা কোনো রকম সেক্টর তৈরি করতে পারিনি। আমাদের সেক্টর কি আসলে? রেমিটেন্স, গার্মেন্টস, এবারে কি কোনো কিছু আমরা তৈরি করতেছি কিনা? এবং এটা কি এরকমই থাকবে কিনা? 20 বছর পরে কি আপনি এগুলো দিয়ে চালাতে পারবেন কিনা? ওই অবস্থাটা কি হবে যখন আপনার এই 35% তারা জব মার্কেটে ঢুকার অবস্থায় আসছে, আজকে থেকে 20 বছর পর মনে করেন তারা জব পাচ্ছে না, তখন সিচুয়েশনটা কিরকম হবে? সো হিস্টোরিক্যাল স্টাডি বলে যে যখনই মধ্যবিত্তের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে তারা পড়াশোনা শেষ করছে এবং তারা জব মার্কেটে ঢুকবে, কিন্তু তারা আশানুরূপ জব পাচ্ছে না, তখন এটা সমাজে অস্থিতিশীলতার জন্ম দেয়। এটা ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রেও হয়েছে, নানা সময় নানা জায়গায় হয়েছে। ঠিক আছে, কেন? কারণ গরিবরা যদি সমস্যার মধ্যে পড়ে, যারা একেবারেই গরিব, তারা ওটা মেনে নেয়, মোটামুটি তারা কোপ করার চেষ্টা করে, কিন্তু মধ্যবিত্ত চুপচাপ মানতে চায় না। তার মধ্যে একটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট কাজ করে, তার মনে হয় যে রাষ্ট্র তো আমাকে এটা দেওয়া উচিত, সমাজ তো আমাকে এটা দেওয়া উচিত, আমি এখানে ভিকটিম, এবং সে রেগে যায় তখন, তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে, এবং এই ক্ষোভটা নানাভাবে তখন বের হয়ে আসে পলিটিক্যালি, রাইট? সো এটা অস্থিতিশীলতার জন্ম দেয়। সো আমাদের দেশের ক্ষেত্রে আমার মনে হয় একটা বড় ইস্যু আছে, অন্য এবং সোশ্যাল ক্রাইসিসগুলো আছে, যে আমাদের সমাজের নৈতিকতার জায়গাটার কি অবস্থা, এখন মরাল জায়গাটার কি অবস্থা, এগুলো আপনারা দেখতেছেন। জিনার, ব্যভিচার, গর্ভপাত, ড্রাগস, ফ্যামিলি ভেঙে যাওয়া, ডিপ্রেশন, এলজিবিটি, এগুলো কিন্তু আপনারা দেখতেছেন বাস্তবতা। এবং এটা ট্রেন্ডটা কি কমবে না বাড়বে? বর্তমান অবস্থা যদি চলমান থাকে তাহলে এটা কি বাড়বে না কমবে? বাড়বে। তো এটা যদি বাড়তে থাকে, আবারও অত বেশি চিন্তা করার দরকার নাই 20 বছর পরে এটার অবস্থাটা কি হবে, এটা আমাদের চিন্তা করার দরকার আছে। সো রিক্যাপ করি, আমরা একটা ঐতিহাসিক সময়ের মধ্যে আছি, যেটা একটা যুগসন্ধির সময়। আমি বলতেছি আমার মত, এটা আন্তর্জাতিকভাবে একটা প্রোফাউন্ড চেঞ্জ আসতেছে, আঞ্চলিকভাবে একটা প্রোফাউন্ড চেঞ্জ আসতেছে, এবং দেশের ভেতরেও একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি। তো এই জায়গার সমস্যাগুলোর সমাধান আসলে কি? অবশ্যই আমরা মুমিন, আমরা মুসলিম, তো আমরা এই জায়গা থেকে চিন্তা করবো। তো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আন্তর্জাতিকভাবে যদি এই সিস্টেমটা চলে যায়, এটার পরিবর্তে নতুন কিছু যদি আসে, আমরা চাই কি আসুক? অবশ্যই ইসলাম আসুক, আমরা এটা এই জায়গায় চাই। আঞ্চলিকভাবে এটা আরো বড় সমস্যা আসলে। আঞ্চলিকভাবে আপনি ইসলাম চাওয়ার দরকার নাই, আপনি যদি জাস্ট অস্তিত্ব টিকে রাখতে চান, আপনার ইসলাম ছাড়া আর কিছু এখানে নাই। আপনি হিন্দুত্ববাদের মোকাবেলা কি দিয়ে করবেন? আসলে এটা জাস্ট এটা নো ব্রেইনার আসলে, যে কেউ, এটা আমি মনে করি একটা সেকুলারও এটা বোঝা উচিত, যদি সে বিবেক কিছুটা এখনো বাকি থাকে, এটা আর কি। সো এবং দেশের ক্ষেত্রেও, আমার দেশের অস্তিত্বের প্রশ্ন, সবকিছুর প্রশ্ন, আপনি যে আসলে এই কি নিয়ে আপনি আগাবেন, আপনার ন্যাশনাল কনসিয়াসনেস, কালেকটিভ কনসিয়াসনেস, আসাবিয়া যেটা বলেন, ইবনে খালদুনের অর্থে আসাবিয়া, এটা আসলে কোন জায়গা থেকে আপনি করবেন, এটা ইসলামের জায়গা থেকে করতে হবে। বাকি প্রশ্নটা হলো, ঠিক আছে, এটা অনেক বড় বড় অনেক কথা বললাম, অনেক বড় বড় সমস্যা বললাম, বাট এখানে আসলে আমাদের করণীয়টা কি, বা আমরা কি করতে পারি? তো বড় বড় সমস্যার সামনে পড়লে দুইটা অ্যাপ্রোচ মূলত দেখা যায়। একটা অ্যাপ্রোচ হলো যে এগুলো অনেক বড় সমস্যা ভাই, আমি এগুলো জানি না, আমি আমার মতো থাকি, আমি আমার জীবনে আমারটা ঠিক মতো করার চেষ্টা করি, এটা হলো একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হলো যে ঠিক আছে না, আমার পারিপার্শ্বিকতাকে আমি যতটুকু পারি পরিবর্তন করার চেষ্টা করি। অবভিয়াসলি ইসলামের অবস্থান হলো পরেরটা, প্রোঅ্যাক্টিভ অবস্থানটা, যে আমার একটা দায়িত্ব সবসময় আছে সমাজের প্রতি, কমের প্রতি, মানুষের প্রতি, ইন জেনারেল মানব জাতির প্রতিও। এবং সবচেয়ে বড় কথা হলো, কেউ যদি অপশন 2 নিয়ে কাজ না করে, কেউ যদি পারিপার্শ্বিকতা পরিবর্তন করার জন্য কাজ না করে, দীর্ঘমেয়াদে কিন্তু অপশন 1 আর থাকে না।
সমস্যা মানে ওই যে জাহাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজের একটা এক্সাম্পল দিয়েছেন যে জাহাজে 2 তলায় মানুষ আছে, নিচতলার মানুষ যদি ফুটা করে, উপরতলার মানুষ যদি বাধা না দেয়, সবাই একসাথে মারা যাবে। সো ব্যাপারটা অনেকটা এরকম। তো সমস্যা হলো যে আমাদের মধ্যে কোন চিন্তাটা গালেব আমাদের সমাজের মধ্যে। বাঙালিদের বা মধ্যবিত্ত বাঙালির চিন্তা করার একটা ওয়ে আছে, সেটা হলো আমরা কি চাই, সরকারি চাকরি দরকার, আমার শান্তি দরকার, স্টেবিলিটি দরকার, বিদেশে যাব, সেটেল হব, ভালো ইনকাম, কিডস, ফ্যামিলি, সোশ্যাল মোবিলিটি, রাইট, হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই জিনিসটা। তো এটা নিয়ে আমি শান্তি এবং সিকিউরিটির মধ্যে থাকবো, আমার মূল চাওয়া হলো এটা, এই জায়গায়। আর বাকি দেশ সমাজ দুনিয়া এগুলো যে এত কিছু হয়েছে, এগুলো কি হবে ভাই, যে ভাই সবই আসলে বুঝছি, বাকি এটা আসলে কি করা যায়, দেখো তোমরা যেটা ভালো মনে করে করো, এরকম একটা অবস্থা। সো এটা হলো টিপিক্যাল বাঙালি চিন্তার জায়গাটা। আরেকটা হলো দিন ইসলামের জায়গা থেকে চিন্তা, যেটা বললাম সেটা হলো পরিবর্তন করা। বাট পরিবর্তন করার জায়গায় দুটো প্রবলেম হয়। একটা প্রবলেম হলো ওভারওয়েলড হয়ে যাওয়া, যেটা তো আসলে অনেক বড় সমস্যা, আমি এখানে কি করবো, আমার করার কি আছে এখানে, এটা একটা ভ্যালিড কথা আসলে। বাট এটার রেজাল্টটা হয় যে আমি আসলে কিছু করবো না, তার মানে যেরকম আছে ওরকমই আছে, এটা একটা। আরেকটা প্রবলেম হলো যে কনস্পিরেসি থিওরি নিয়ে অনেক বেশি চিন্তা করা। আমার কাছে মনে হয় একটা বড় সমস্যা, যে অনেক কনস্পিরেসি থিওরি নিয়ে আমি চিন্তা করছি, মনে করেন ফ্রিমেসন, ইলুমিনাতি, তারপর মনে করেন রথশাইল্ডস বা ইভেন ভ্যানগার্ড, ব্ল্যাক রক, এদের কথা বললাম, এদেরটাও, যে আলটিমেটলি এরাই তো সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, এটা দাজ্জালের একটা বিশ্ব ব্যবস্থা, যেখানে আসলে আমার তো তেমন কিছু করার নাই, রাইট। তো এইখানে ভারসাম্যের একটা দরকার আছে। দুনিয়াতে আসলেই কিছু ষড়যন্ত্র আছে, ব্যাপারটা এমন না যে ষড়যন্ত্র একেবারে নাই, এটা একেবারে উড়ে দেওয়ার মতো কিছু না, বাস্তবতা আছে, এগুলা ঐতিহাসিকভাবে ডকুমেন্টেড, জাস্ট মানে ফ্রিঞ্জ কোনো কথা না, আপনি একাডেমিক বইও এগুলা প্রমাণিত, এটা আছে। কিন্তু এটাও সমস্যা, যদি আপনি চিন্তা করেন যে সবই দাজ্জালের চাল, সবই ইলুমিনাটির চাল, তাহলে আমরা আসলে কিছু করার নাই, কিছু করতে গেলেই মনে করেন আমি ওর চালের ভিতর ঢুকে বসছি, এটা। এবং যখনই কোনো কিছু আমি আমার হিসাবের মধ্যে ধরতে পারতেছি না, তখন আমি ধরে নিচ্ছি এটা নিশ্চয়ই ওদের একটা চাল। ব্যাপারগুলো আসলে এরকম না, ঠিক আছে। তো এই জায়গাটাতে সলিউশনটা আসলে যেটা আমার কাছে মনে হয়, যে দেখেন আমাদের কাছে দুটো সোর্স আছে, যেটা একদম কংক্রিট সোর্স। আপনি যদি দুটো সোর্সের কাছে ফেরত যান, আপনি সুনিশ্চিত জ্ঞান পাবেন, এবং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনার সমাধান কি, সেটা আপনি সেখানে পাবেন। এই দুটো সোর্স কি, কোরআন এবং সুন্নাহ। যত থিওরি, যত কনস্পিরেসি থিওরি, যত মিডিয়া ন্যারেটিভ, মেইনস্ট্রিম মিডিয়ার কথা বা ইভেন নন মেইনস্ট্রিম অল্টারনেটিভ মিডিয়ার বক্তব্য, এগুলো সব কিন্তু স্পেকুলেটিভ। স্পেকুলেটিভ মানে কি, এগুলোর মধ্যে একটা বাংলা কি বলে, মানে এটা সুনিশ্চিত না, অনিশ্চয়তার একটা ব্যাপার থাকে এখানে। কিন্তু কোরআন এবং সুন্নাহর বক্তব্য সুনিশ্চিত, এখানে অনিশ্চয়তার কোনো জায়গায় নেই। আচ্ছা, তো কোরআন এবং সুন্নাহর জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, এই জায়গাগুলো আসলে সহজ হয়ে যায়। কিরকম সহজ, এটা অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস আনা যাবে, আমি আপনাদের জাস্ট দুটো বলতেছি। একটা আয়াত হলো ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠতম কৌশলী, এটা। আচ্ছা, কোরআনের আরেকটা আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, যে আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের প্রতি নিয়ামত পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করলাম। এবং একটা হাদিস, বিখ্যাত হাদিস, তাইফাতুল মাসুরার হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ইমারাতে আছে, নানা ধরনের ওয়ার্ডিং আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মার মধ্যে একটা তাইফা থাকবে, যারা হকের উপরে থাকবে, যাহিরিন আলা হক, এবং তাদের সমালোচনাকারীদের সমালোচনা, বিরোধিতাকারীদের বিরোধিতা, এটা তাদেরকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এটা সবসময় থাকবে, কন্টিনিউয়ালি এটা থাকবে। আচ্ছা, এটা আমি কেন বললাম, প্রথম আয়াত থেকে আপনি কি পাবেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তার মানে হলো ইলুমিনাটি বলেন, দাজ্জালের অনুসারী বলেন, বা যেটাই বলেন, তাদের পরিকল্পনা থাকবে, সমস্যা নাই, বাকি পরিকল্পনা শেষ পর্যন্ত কারটা বাস্তবায়ন হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা, এটা কোনো প্রশ্ন নাই। কনস্পিরেসি অনেক বড়, অনেক গভীর, অনেক সূক্ষ্ম, আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে এটা কিছু না, মাকড়সার জাল, রাইট। আল্লাহ যেভাবে ঠিক করছেন সেভাবেই আলটিমেটলি এটা হবে, এই জিনিসটা আপনার একদম ইতমিনান থাকতে নিজের মধ্যে, তাহলে আপনি কনস্পিরেসি থিওরির এই প্যারাটা থেকে কিছুটা বাড়তে পারবেন। দ্বিতীয়টা হলো যে এই দিনটা আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, তার মানে যেই সমস্যায় আসুক, যত বড় ক্রাইসিস আসুক, যত অন্ধকার আপনার সামনে আসুক, আলোটা আপনি এখান থেকে পাবেন। আপনার করণীয় কি হইতে হবে, আপনার কোন দিকে যাওয়া উচিত, কোন পথে যাওয়া উচিত, এই প্রত্যেকটা জিনিস আপনি কোরআন এবং সুন্নাহর মূলনীতির আলোকে পাবেন। অবশ্যই স্পেসিফিক্সে পার্থক্য হবে, স্পেসিফিক ভাবে আপনি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো পাবেন না, বাট মূলনীতিটা, প্যারামিটারটা, সীমানাটা আপনি কোরআন সুন্নাহ থেকে পেয়ে যাবেন। এবং হাদিস থেকে যেটা আপনি পাবেন, যে অবশ্যই আবারও যত ষড়যন্ত্র থাক, যত ফলস ফ্ল্যাগ, যত অমুকের এজেন্ট, তমুকের সৃষ্টি, এগুলো যত যাই বলেন, এট দ্য এন্ড অফ দ্য ডে তাইফাতুল মানসুরা কিন্তু থাকবে, এবং তাইফাতুল মানসুরার বৈশিষ্ট্য বিষয়টা বলে দেওয়া আছে, কিতাবুল ইমারার হাদিসেই বলে দেওয়া আছে কি কি বৈশিষ্ট্য থাকবে। সো তাদেরকে অনুসরণ করা উচিত, কোনটা ইতিহাসের মূল গতিপথ, এটা আপনি এখান থেকে জানতে পারবেন। সো যদি এভাবে চিন্তা করেন, ইনশাআল্লাহ সমাধান পাওয়া যাবে, বাকি আপনার খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহর লেন্সে। আচ্ছা, তো এখন আমরা যাই যে ঠিক আছে, বুঝলাম, বাকি কনস্পিরেসি থিওরির বাইরে যাওয়া যাবে না, কাজ করতে হবে, কাজটা আসলে কিভাবে করতে হবে, বা আমার জায়গা থেকে আমি কি করতে পারি। এই জন্য আমাদের শিক্ষাটা নিতে হবে আলটিমেটলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইনের কাছ থেকে। কেন? অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারা আমাদের আদর্শ। দ্বিতীয় কারণ, তারা শ্রেষ্ঠতম প্রজন্ম। তৃতীয় কারণ, তারা যুগসন্ধির সময় পার করে আসছে, তাদের সময়টা যুগসন্ধির সময় ছিল। শুধু করেন নাই, তারা যুগসন্ধির সময়টাকে কাজে লাগায় নতুন একটা ইসলামী সভ্যতা আল্লাহ তাদের মাধ্যমে কায়েম করে দিয়েছেন, অর্থাৎ তারা এটার বেস্ট ইউটিলাইজেশন করছেন। সো আপনি যদি কাউকে ফলো করতে চান, বেস্ট ফলো করা উচিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কাছ থেকে, তাদের ফলো করা। এবং তাদের চিন্তাটা কেমন ছিল, তাদের চিন্তার ওয়েটা কেমন ছিল,
যে কোনো পরিস্থিতিতে তাদের চিন্তাটা ছিল যে এই ক্ষেত্রে, এই মোমেন্টে, এই পরিস্থিতিতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটা পছন্দ করবেন। ঠিক আছে। এবং আরেকটা বিষয় দেখেন, এটা একটা বিখ্যাত হাদিস, আপনারা সবাই জানেন, দাজ্জালের ব্যাপারে একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের বক্তব্যটা এরকম যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন হলো একটা বছরের মতো, তারপরেরটা হলো একটা মাসের মতো, তারপরটা মনে হয় একটা সপ্তাহের মতো, আর বাকিগুলো হলো তোমাদের দিনের মতো। এটা একটা সুপারন্যাচারাল টাইপের কথা, তাই না? মানে ব্যাপারটা আসলে কিরকম, খুবই বিচিত্র একটা বিষয়। এখানে আমরা হলে অনেক প্রশ্ন করতাম। সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করছেন? সালাতের কথা প্রশ্ন করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে যেই দিনটা এক বছরের মতো ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কিভাবে সালাত আদায় করবো? আমরা এখন যেভাবে সালাত আদায় করি এভাবে করবো নাকি অন্য কোনোভাবে? সেখান থেকে কি বোঝা যায়? ওদের মেন্টালি, তাদের মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করেন। দেখেন, একটা হলো যে তাদের প্রথমত ইবাদত নিয়ে চিন্তা, যে আমার ইবাদতটা ঠিক রাখতে হবে। দ্বিতীয় হলো সালাতের গুরুত্ব, যে দাজ্জাল সেটা সে জানি না, আমার সালাতটা পড়তে হবে। তৃতীয় হলো আমি কি করতে পারি, এটা নিয়ে ওনার প্রশ্ন। ঠিক আছে, অনেক হিসাব মিলার প্যাচের মধ্যে জান নাই, আমার করণীয়টা কি, ওই জায়গায় উনি চিন্তা করছেন যে প্রথমে আমার সালাত পড়তে হবে, আমার ইবাদতটা ঠিক রাখতে হবে, এই জায়গায় ওনারা চিন্তা করছেন। তো এই জায়গাতে যদি আমরা চিন্তাগুলো করতে পারি তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য বেটার। কেন বেটার? কারণ দেখেন, আমি অনেক বড় বড় অনেক সমস্যার কথা বলছি। এই সমস্যাগুলোর মোকাবেলা আসলে আপনি কি করতে পারবেন? আপনি আপনার জায়গা থেকে আসলে কি করতে পারবেন? মনে করেন মোদি, হিন্দুত্ব, এটা নিয়ে আপনি কি করতে পারবেন? জায়নিস্টরা রেড হেফার, লাল গরু নিয়ে আসছে, ওরা আলাক্সা মসজিদ ভেঙে দিতে চায়, হাইকাল সুলাইমান তৈরি করতে চায়, আপনি কি করতে পারবেন? এখানে ডিডলারাইজেশন হচ্ছে, মাল্টিপোলার ওয়ার্ল্ড হচ্ছে, আপনার এখানে কি করার আছে? আসলে তেমন কিছু করার নেই আপনার এখানে, রাইট? তাহলে সাহাবায়ে কেরাম কি করছিল? সাহাবায়ে কেরামের সময় এই ঘটনাগুলো হচ্ছিল। একদিকে পারস্য এবং রোম ছিল, একদিকে কুরাইশরা ছিল, অনেক বড় বড় ঘটনা ঘটতেছিল। এবং এক পর্যায়ে সাহাবায়ে কেরাম এগুলোর কিন্তু মেইন ক্যারেক্টার হয়ে গেছে। তারা পারস্যকে হারাইছেন, তারা রোমকে হারাইছেন, তারা বাইতুল মাকদিসকে মুক্ত করছেন, তারা হিন্দ ফাতা করছেন, তারা অর্ধেক পৃথিবী জয় করে নিছেন, তারা দ্বীন ইসলামকে কায়েম করছেন, তারা এলায় কালিমাতুল্লাহ করছেন, কালিমাকে সবচেয়ে বেশি উঁচু করছেন। কিভাবে করছেন? শুরু করছেন কিভাবে? সাহাবায়ে কেরাম শুরু করছেন তাওহীদের দাওয়া দিয়ে, এবং পূর্ণাঙ্গ দ্বীন হিসেবে ইসলামের দাওয়াটা দিয়ে, এবং ছোটভাবে, একদম ছোট স্কেলে। সাহাবায়ে কেরাম তো অনেক বিশাল গ্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন এমন না। মক্কাতে তারা দাওয়া পাইছেন, আশেপাশে সমাজের মধ্যে পাড়া মহল্লা গিয়ে মানুষকে দাওয়াত করছেন, এই জায়গা থেকে শুরু হয়েছে। দেখো অন্য কোনো কিছু ছিল, কোনো সিক্রেট প্ল্যান ছিল কিনা এখানে, গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছিল কিনা এখানে? না, এটি স্ট্র্যাটেজি, এটা আল্লাহ তাআলার স্ট্র্যাটেজি। আচ্ছা, সো এই জন্য আমি মনে করি, হ্যাঁ ঠিক আছে, অনেক বড় বড় সমস্যা বললাম, বাট আপনি আসলে আপনার লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আপনি আপনার জায়গা থেকে সাধ্যাত্মিক কাজ তো আপনি পারবেন না। আপনার জায়গা থেকে আপনি কি পারবেন, এটা আপনার চিন্তা করতে হবে। আপনার জায়গা থেকে আপনি যেটা পারেন, আমি যেটা মনে করি সেটা হলো, দেখেন সাহাবায়ে কেরামের মডেলটা হলো এটা, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার মডেল এটা, যে তাওহীদের দাওয়া, এটার ফলে মেরুকরণ, সমাজের মেরুকরণ। এটা সবসময় নবীরা যখন কোনো দাওয়া দিয়েছেন, এটা কোনো শান্তিপূর্ণ দাওয়া হয় নাই। শান্তিপূর্ণ মানে এটা না যে তারা সবাই লড়াই করছেন, এটা না। সমাজে স্থিতিশীল থাকে না সমাজ। যে কোনো নবী যখন দাওয়া দিয়েছেন, সমাজ দুটো ভাগ হয়ে গেছে, এটা আপনি প্রমাণিত ব্যাপার, ওই দাওয়ার কারণে হয়েছে। এবং এই জন্য তারা বলতো যে তোমরা তো সমাজকে নষ্ট করে দিচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে কি বলতো? ভাইয়ে ভাইয়ে সমস্যা করে, পিতা এবং ছেলের মধ্যে সমস্যা করে, গোত্র এবং ব্যক্তির মধ্যে সমস্যা করে, যে সমাজে অরাজকতা করতেছে, অশ্লীলতা করতেছে। এটা বৈশিষ্ট্য সবার ক্ষেত্রে। তো এটা ওই মেরুকরণটার কথা আমি বলতেছি, যে তাওহীদের দাওয়ার রেজাল্ট হলো মেরুকরণ হবে। এবং তারপর যেটা হয়েছে যে তারা একটা নিজস্ব ভূখণ্ড পাইছেন হিজরত করে মদিনাতে গিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে ওখানে দিয়েছেন। এরপর আস্তে আস্তে আরব, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ, এবং তারপরে পুরো বিশ্ব। এই তো সিম্পলি, এটা অনেক লম্বা আলোচনা করা যায়, বাট সিম্পলি ব্যাপারটা তো আসলে এরকমই। তো বর্তমান বাস্তবতা আমরা কি করতে পারি? এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, সাহাবায়ে কেরামের জায়গা থেকে, আমাদের সমাজে, আমাদের প্রেক্ষাপটে আমাদের সীমাবদ্ধতা আছে অনেক, আমাদের অনেক আশঙ্কা আছে, এই সবগুলো জায়গা থেকে আমরা আসলে কতটুকু কি করতে পারি? এই জায়গায় আমি যেটা মনে করি সেটা হলো যে অবশ্যই এটাই তাওহীদের দাওয়া, এবং পূর্ণাঙ্গ দিন হিসেবে, ব্যক্তিগত পর্যায়ে কিছু হিসেবে না, পূর্ণাঙ্গ দিন হিসেবে, দিন ইসলাম, শরিয়া, এই সব কিছুর দাওয়াটা সমাজকে দেওয়া, রাইট? এবং এটার বেসিসে সমাজের সাথে এঙ্গেজমেন্ট। সেই এঙ্গেজমেন্টটা হতে পারে গ্রাসরুটস অ্যাক্টিভিজমের মাধ্যমে, সোশ্যাল অ্যাক্টিভিজমের মাধ্যমে, কমিউনিটি অর্গানাইজিং এর মাধ্যমে, এরকম নানা হবে, এবং অবশ্যই ম্যান টু ম্যান দাওয়ার মাধ্যমে, ডেফিনেটলি। তো এই কথাগুলো মানে কি? গ্রাসরুটস অ্যাক্টিভিজম, কমিউনিটি অর্গানাইজিং, এটা মানে কি? এগুলো মানে সোজা। মনে করেন হাসিনা যখন পালাইলো, কয়েকদিন ডাকাত পড়তেছিল না? আপনাদের এখানে পড়ছে কিনা জানি না, ঢাকা থেকে অনেক হইতেছিল। তো ডাকাত যখন পড়তেছিল, এলাকা ভিত্তিক কিন্তু এলাকা প্রতিরোধ কমিটি তৈরি হয়েছিল, গণপ্রতিরোধ কমিটি তৈরি হয়েছিল। এটা হলো কমিউনিটি অর্গানাইজিং, সহজে বুঝেন, ঠিক আছে? এই কমিউনিটি অর্গানাইজিং আমরা কি করি? যখন ক্রাইসিস হয় তখন আমরা এটা করি, বাট এটা যদি আপনি সবসময় রাখেন, তখন আপনার কিছু শক্তি থাকে এলাকায়, সমাজের মধ্যে আপনার কিছু শক্তি থাকে, ঠিক আছে? এটা হলো একটা জিনিস। অ্যাক্টিভিজম কি? অনেক জটিল করে চিন্তা করার দরকার নেই। এটা হতে পারে নিজস্ব স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, পাড়া, মহল্লা, এই সবগুলো জায়গাতে বিভিন্ন ইস্যুর ভিত্তিতে, বিভিন্ন বিষয় ভিত্তিক আপনি কাজ করেন ইসলামের জায়গা থেকে, বিশেষ করে সমাজের সাথে, তরুণদের সাথে, এবং বিশেষভাবে সমাজের ওই অংশটাকে যারা দ্বীন ইসলাম থেকে একটু দূরে আছে, যারা দ্বীন ইসলামের মধ্যে আছে, যারা মনে করেন কোনো না কোনো সংগঠনের সাথে আছে, কোনো না কোনো ধারার সাথে আছে, বা তাবলিগে আছে, বা মাদ্রাসার মধ্যে আছে, তারা তো আপনার ভাই, সবাই ভাই, মুসলিমরা সবাই আপনার ভাই, বা তারা তো মনে করেন 80-90% বিষয় আপনার সাথে একমত। সে আপনার বিরোধিতা করবে না। মনে করেন ধরেন ইসলাম যদি কালকে কায়েম হয়ে যায়, সে বিরোধিতা করবে না, সে সবার আগে আসবে। কিন্তু ওরা যারা দূরে আছে, তাকে আপনার বুঝাতে হবে। সো তাদের দিকে ফোকাস করে কাজকর্ম করা। সো এবং এই জায়গাগুলো দিনের জায়গা থেকে সমাধান দেওয়া, জামাতবদ্ধভাবে থাকা, নিজের স্কিল ডেভেলপ করা। তো আমি অনেক বড় সমস্যার কথা বলছি, সমাধান হলো অনেক মানে ছোট, এবং অনেক মানে গ্ল্যামার নাই, গরম নাই, খুব ঠান্ডা একটাই, রাইট? তো আমি এটা কিভাবে বলতেছি, আমি কনফিডেন্সের সাথে কেন বলতেছি? কনফিডেন্সের কারণটা হলো এটা,
যে আমি যখনই দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, সাহাবায়ে কেরাম কি করছেন, তারা শুরুটা কিভাবে করছেন, আমি দেখছি শুরুটা তো আসলে এভাবেই হয়েছে। আপনি যেভাবেই দেখেন আলটিমেটলি আর কোনো অপশন কিন্তু নেই, তারা কিন্তু এভাবেই শুরু করছেন, একদম নিজ পাড়া মহল্লায় দাওয়া দিয়ে আসলে তারা শুরু করছেন। সো আপনি যদি তৃণমূল থেকে গ্রাসরুটস থেকে শক্তিটা তৈরি করতে পারেন, আপনি সামাজিক শক্তিটা অর্জন করতে পারেন, এটা যে কোনো গ্র্যান্ড স্ট্র্যাটেজি লাগবে, আমি এটা অস্বীকার করতেছি না। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে, বা যে কোনো পরিকল্পনার প্রথম ধাপ পূর্ব শর্ত হলো এই জিনিসটা, এটা ছাড়া আপনি পারবেন না। আপনি বিচ্ছিন্ন মানুষ, আপনি বিচ্ছিন্ন জমায়েত, বা আপনি উদ্দেশ্যহীন জমায়েত, আপনি অদক্ষ জমায়েত, এগুলো দিয়ে হবে না। আপনার খুব স্পেসিফিক একটা ধরনের কালেকটিভ শক্তি লাগবে, যেটা ছাড়া আপনি আসলে এই প্রবলেমগুলো মোকাবেলার জন্য খেলাতে ঢুকতেই পারবেন না। আসলে ঢুকতে হলে এটা লাগবে, এটা পূর্ব শর্ত, ঠিক আছে, প্রি কন্ডিশন বলতেছি আমি। এবং এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা না, যত তাজদীদি দাওয়া আছে, আন্দোলন আছে, সবগুলোর ক্ষেত্রে আপনি দেখেন ব্যাপারটা এভাবেই হয়েছে। প্রথমে তাওহীদের দাওয়া, মুসলিমদের ইসলাহ করা, তারপর তাজদীদ, তারপর তামকিন। এটা কমন প্যাটার্ন আপনারা দেখবেন। সৈয়দ আহমেদ শহীদের যে আন্দোলন দেখেন, মোহাম্মদ আবু ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার যে আন্দোলন এটা দেখেন, নাইজেরিয়া বা সুদানের ওই জায়গাটাতে শেখ উসমান বিন ফুদি রাহিমাহুল্লাহ ওনাদের যে আন্দোলনগুলো দেখেন, এরকম অনেক আন্দোলন আছে যেটাতে একই প্যাটার্ন, তাওহীদের দাওয়া, সমাজের সংস্কার, ইসলাহ করা, তারপর তাজদীদি আন্দোলনের পরিণত হওয়া, তারপর তামকিন, আল্লাহ চাইলে তামকিন দিচ্ছেন, প্রতিষ্ঠা দিচ্ছেন তাদেরকে ভূমিতে। এই প্যাটার্নই কিন্তু আগে। আচ্ছা, সো আমি জানি যে যখন এই বিরাট অনেকগুলো কথা বললাম, তারপর আমি বললাম যে ঠিক আছে, এটা সলিউশনগুলো দাওয়া করা, অ্যাক্টিভিজম করা, কমিউনিটি অর্গানাইজিং, তখন এটা আপনার কাছে অনেক ছোট মনে হতে পারে যে এত বড় জিনিসের সমস্যা লোকালি দাওয়া করে, লোকালি কাজ করে কিভাবে সলভ হবে। বাট আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবারও চিন্তা করেন, আমি বারবারই কথাটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন। এই দাওয়াটা যেটা পুরো পৃথিবীকে, আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবীতে ছড়ায় গেছে, অর্ধেক পৃথিবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বিজয় হয়ে গেছে। সেটা কিভাবে হয়েছে? এটা শুরুটা কোথায় হয়েছে? মক্কার ছোট ছোট ঘরে ঘরে, তাই না, পাড়া মহল্লায়, অলিতে গলিতে, এই জায়গাটাইতে হয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখা, এবং আধুনিক বিশ্ব, সেকুলার ওয়ার্ল্ডেও আসলে এরকম অনেকগুলা এক্সাম্পল আছে। আমার ভাইরা এটা বোঝা দরকার যে আমরা আসলে একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছি। পুরনো যে পৃথিবী আছে এটা মারা যাচ্ছে, এবং নতুন একটা পৃথিবী জন্ম নেওয়ার জন্য সংগ্রাম করতেছে। এবং এই সময়টা হলো পথিকৃতদের জন্য, এটা হলো অগ্রপথিকদের জন্য, যারা নতুন করে পথ খুঁজে বাইর করবে, যারা নতুন পথ চলবে এবং অন্যদেরকে পথ দেখাবে, এবং যারা পুরনো পথের জন্মগুলো সাফ করে দিবে। তখন এই জায়গায় এই সন্ধিক্ষণটা আপনার সামনে একটা প্রশ্ন নিয়ে আসছে যে আপনি কি নিষ্ক্রিয় হয়ে থাকবেন, আপনি কি দর্শক হয়ে থাকবেন, নাকি আপনি ভবিষ্যতে স্থপতি হবেন? এবং এই ভবিষ্যৎটাকে গড়ার কাজটা কোথায় হবে? এটা কি সচিবালয় হবে কিনা, এটা কি মন্ত্রণালয় হবে কিনা, এটা কি ভোট কেন্দ্র হবে কিনা? না, এটা হবে আপনার পাড়ায়, আপনার মসজিদে, আপনার মহল্লে, আপনার ক্যাম্পাসে, এটা মানুষের মধ্যে হবে। এবং আপনার কাজটা হইতে হবে স্থানীয়ভাবে, কিন্তু আপনার চোখটা থাকতে হবে গ্লোবালি, বৈশ্বিকভাবে। আপনি এখানে কাজ করবেন, এই মাটি এবং মানুষের সাথে লেগে থাকবেন, কিন্তু আপনার চোখ থাকতে হবে কুদসের দিকে, আল কুদসের দিকে, বাইতুল মাকদিসের দিকে। এবং এই চিন্তা নিয়ে, এই ভিশন নিয়ে, এই স্বপ্ন নিয়ে, পূর্ণাঙ্গ দিনকে নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে সামাজিক শক্তি অর্জন করেন তৃণমূলের কাজ করে, তখন এই ব্যাপারটা শুধু এটা হবে না যেটা ছোট ছোট কিছু কাজ আপনি করতেছেন, বরং এটা হবে আরামের বিপ্লবের বীজ বোনা। ঠিক আছে? সো প্রশ্ন এটা না যে দাওয়ার মাধ্যমে, অ্যাক্টিভিজমের মাধ্যমে আসলে সমাধান হবে কিনা। প্রশ্নটা হলো আপনার যে দায়িত্ব আছে, এটা দায়িত্ব আপনি পালন করবেন কিনা। আপনি কি নিষ্ক্রিয় থাকবেন, নাকি আপনি উদ্যোগী হবেন? যুগসন্ধি আপনার জন্য যে দায়টা নিয়ে আসে, এই দায়টা আপনি গ্রহণ করবেন কিনা। আমরা কি ইতিহাসে ওই প্রজন্ম হিসেবে পরিচিত হব যে যারা ধ্বংস দেখছে, নিষ্ক্রিয় থাকছে, যারা দেখছে সবকিছু ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু সে নিষ্ক্রিয় থাকছে, সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে থাকছে? নাকি আমরা ওই প্রজন্মটা হবে যারা নতুন করে কিছু করার কথা চিন্তা করছে, দিনের জন্য, কমের জন্য, মানব জাতির জন্য? পরিবর্তন সম্ভব, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দেখাই দিয়েছেন চোখের সামনে। আমাদের চোখের সামনে আল্লাহ দেখাইছেন, এই আমাদের বাংলাদেশেই দেখাইছেন, এই কয়েকদিন আগেই দেখাইছেন যে পরিবর্তন সম্ভব। যেখান থেকে আপনি চিন্তা করেন নাই, এই জায়গা থেকে পরিবর্তন সম্ভব। পরিবর্তনের ক্ষেত্র আবারও আসবে, পরিবর্তনের সুযোগ আবারও আসবে। আপনি তখন প্রস্তুত থাকবেন কিনা, এই জায়গাটাই হলো প্রশ্ন। আপনার ভূমিকা তখন কি হবে, আমার ভূমিকা তখন কি হবে? আমি কি প্রস্তুত থাকবো কিনা? আমি কি নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবো, নাকি আমি অ্যাকচুয়ালি খেলার ময়দানে নামবো? এই প্রশ্নটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য ইমানের প্রশ্নের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমাদের সবাই চিন্তা করা উচিত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।